এই ভিডিওটিতে আমি ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ 200টি এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আশা রাখি কালকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য আজকের এই প্রায় যদি 200টি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে পড়ে রাখতে পারো তাহলে কালকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা তোমাদের ভালো হতে বাধ্য। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা কালকের প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা যখন তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 2026 সালে তখনও তোমরা এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি থেকে অনেক উপকার পেতে চলেছো। আর আবারও তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, আমরা তোমাদের জন্য একটা অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি। তোমরা যারা এখনো আমাদের গ্রুপের সাথে যুক্ত হওনি তারা ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক পেয়ে যাবে। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে বা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথেও যুক্ত হয়ে যেও। তো চলো দেখে নেওয়া যাক কালকের জন্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নগুলি। আশা রাখি এই প্রশ্নগুলো পড়ে রাখবে তোমরা 100%। তোমরা ধরে নিতে পারো 40টার মধ্যে 40টাই এই প্রশ্নগুলো থেকে কমন পাবে। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম অধ্যায়, নাম, প্রকৃতি ও পরিধি। তো একের দাগের প্রশ্ন, উদারনীতিবাদের দুজন মুখ্য প্রবক্তার নাম লেখো। উত্তর জন লক ও অ্যাডাম স্মিথ। দুয়ের দাগে, এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থের লেখককে। উত্তর লেস্কি। 2, কমিউনিস্ট ম্যানিফেস্টো এর রচয়িতা কারা? উত্তর কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস। 4, রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান, এটি কে বলেছেন? উত্তর ব্লুন্ডসলি। 5-এর দাগে, পাবলিক ওপিনিয়ন গ্রন্থের লেখককে? উত্তর লিবম্যান। 6, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়? উত্তর মেকিয়াভেলিকে। 7, রাষ্ট্রবিজ্ঞানের জনককে? উত্তর এরিস্টটল। এরপরে দেখে নেব 8-এর দাগে, কার মতানুসারে রাজনীতি হলো প্রভাব ও প্রভাবশালী সংক্রান্ত আলোচনা? উত্তর হ্যারল্ড লাসওয়েলের মতে। 9-এর দাগে, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা প্রদান করেছেন এমন দুজন রাজনৈতিক চিন্তাবিদের নাম লেখো। উত্তর গার্নার ও গেটেল। 10-এর দাগে, রাষ্ট্রবিজ্ঞানের সাবেগী সংজ্ঞা কি? উত্তর যে শাস্ত্রে রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি, উদ্দেশ্য ও কার্যাবলী আলোচিত হয়। 11-এর দাগে, দুজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। উত্তর চার্লস মেরিয়াম ও ডেভিড ট্রুম্যান। এরপরে 12-এর দাগে, রাষ্ট্রই কি রাষ্ট্রবিজ্ঞানের একমাত্র আলোচনা? উত্তর না। 13-এর দাগে, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়েই একথা বলেছেন? উত্তর হয়ে যাবে গার্নার। 14-এর দাগে, আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞান চর্চার দুটি মূল বৈশিষ্ট্য লেখো। উত্তর হয়ে যাবে ব্যক্তির রাজনৈতিক আচার আচরণ ও তত্ত্ব গবেষণার উপর গুরুত্ব আরোপ। 15-এর দাগে, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার একটি সীমাবদ্ধতা কি? উত্তর রাষ্ট্রগুলির সঙ্গে বিভিন্ন নাগরিক সংগঠনের সম্পর্ক বিশ্লেষণ করে না। এরপরে 16-এর দাগে, পলিটিক্স গ্রন্থের রচয়িতার নাম কি? উত্তর এরিস্টটল। এরপরে 17-এর দাগে, রাজনীতি বলতে কি বোঝায়? উত্তর যে প্রক্রিয়ার সাহায্যে সকল গোষ্ঠী যৌথ সিদ্ধান্তে উপনীত হতে পারে। বারবার বলছি প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। তোমার যদি এখানকার প্রত্যেকটা প্রশ্ন আজকে রেডি থাকে কালকে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় তোমরা 40টার মধ্যে 40টাই কমন পাবে বলে আমি মনে করি। তাই এই রকম আরো অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যখন তোমরা দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দিতে যাবে কিংবা যখন তোমরা 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তখন তোমরা এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেল থেকে অনেক উপকার পেতে চলেছ। তাই বন্ধুরা, তোমাদের ফিউচারের কথা ভেবে তোমরা যারা মনে করো যে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে তারা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে 18-এর দাগে কি আছে? রাষ্ট্রবিজ্ঞান কোন বিজ্ঞানের শাখা? উত্তর সামাজিক বিজ্ঞানের। এরপরে 19-এর দাগে, পলিটিক্স কথাটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? উত্তর পলিশ থেকে। 20-এর দাগে, মধ্যযুগের দুজন রাজনৈতিক চিন্তাবিদের নাম লেখো। উত্তর অগাস্টাইন ও সেন্ট টমাস একুইনাস।
21 দাগে এরিস্টটল কোন দেশের দার্শনিক? উত্তর গ্রিক দার্শনিক। 22 দাগে কার মতে রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ? উত্তর অ্যালান বোলের মতে। 23 দাগে রাষ্ট্রবিজ্ঞান পাঠের দুটি পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গির নাম লেখো। উত্তর উদারনীতিবাদ ও মার্ক্সবাদ। 24 রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। উত্তর লর্ড ব্রাইস ও এরিস্টটল। 25 প্যারিসে কোন সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? উত্তর 1948 সালে। 26 দাগে রাষ্ট্রবিজ্ঞান একটি কি ধরনের শাস্ত্র? উত্তর গতিশীল শাস্ত্র। 27 রাষ্ট্রবিজ্ঞান হলো একটি গতিশীল বিজ্ঞান বলেছেন কে? উত্তর লর্ড ব্রাইস। বারবার বলছি প্রশ্নগুলা গুরুত্বপূর্ণ, তাই এই রকম উচ্চ মাধ্যমিকেও কিছুটা হেল্প পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের আমি ভিডিওর প্রথমে বলেছি আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করেছি। তোমরা যারা এখনো গ্রুপের সাথে যুক্ত হনি তারা ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলেরও লিঙ্ক পেয়ে যাবে। অবশ্যই তোমরা লিঙ্কে ক্লিক করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে ওঠো। এরপরে 28 দাগে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার সমর্থনে একটি যুক্তি দাও। উত্তর রাষ্ট্রবিজ্ঞান পর্যবেক্ষণ, অভিজ্ঞতা, শ্রেণী বিভক্তিকরণ প্রভৃতির মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি, নাগরিকদের আচার আচরণ সম্পর্কে সুদক্ষ জ্ঞান অর্জন করা সম্ভব হয়। এরপরে 29 রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিরোধী দুজন প্রবক্তার নাম লেখো। উত্তর মেটল্যান্ড ও অগাস্ট কোত। এরপর 30 দাগে ওয়েলথ অব নেশন গ্রন্থের লেখককে? উত্তর অ্যাডাম স্মিথ। 31 দাগে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান না বলার সপক্ষে একটি যুক্তি দাও। উত্তর সুনির্দিষ্ট গবেষণা পদ্ধতির অভাব। এরপর 32 দাগে রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন কে? উত্তর এরিস্টটল। 33 দাগে অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতা কে? উত্তর কৌটিল্য। 34 দাগে রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম প্রয়োগ ঘটান কে? উত্তর লিবনিজ। এরপরে 35 দাগে দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতা কে? উত্তর কার্ল মার্কস। 36 দাগে বেনথামের হিতবাদের মূল কথা কি? উত্তর সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ। 37 দাগে ভাববাদী মতবাদের প্রাণপুরুষ একজন জার্মান ভাববাদী দার্শনিকের নাম লেখো। উত্তর এটা হেগেল হয়ে যেত, হেগল হয়ে গেছে, তো যাই হোক তোমরা বুঝে নেবে। এরপর 38 দাগে মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটির রচয়িতা কে? উত্তর অ্যালান বোল। এরপরে 39 দাগে প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলিকে কি বলা হতো? উত্তর পুলিশ। 40 দাগে ডেভিড স্টোন রাজনীতি বলতে কি বুঝিয়েছেন? উত্তর মূল্যের কর্তৃত্বমূলক বন্টন। এরপর 41 দাগে নবজাগরণের সন্তান বা নবজাগরণের শিশু বলা হয় কাকে? উত্তর হয়ে যাবে মেকিয়াভেলিকে। এরপর 42 দাগে মানুষ রাজনৈতিক জীব কথাটি কে বলেছেন? উত্তর এরিস্টটল। 43 দাগে কার মতে রাজনীতি হলো একটি সর্বজনীন কার্যকলাপ? উত্তর অ্যালান বোলের। এরপরে 44 দাগে রাজনীতিকে অর্থনীতির ঘনীভূত প্রকাশ কে বলেছেন? উত্তর লেনিন। 45 দাগে লিবারালিজম গ্রন্থের লেখকের নাম কি? উত্তর লুডউইগ ভন মিসেস। 46 দাগে যেখানে রাজনীতি সেখানেই বিরোধ উক্তিটি কার? উত্তর ওয়াসবিয়ের। 47 দাগে রাষ্ট্রবিজ্ঞান হলো সেই শাস্ত্র যা কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে কে বলেছেন? উত্তর গার্নার। 48 দাগে ক্ষমতাকে রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয়বস্তু বলে গণ্য করেছেন কে? উত্তর লাসওয়েল। 49 দাগে রাষ্ট্রবিজ্ঞানকে আবহবিজ্ঞানের সঙ্গে তুলনা করেছেন কে? উত্তর লর্ড ব্রাইস। 50 দাগে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন কে? উত্তর গার্নার। এরপরে দেখে নেব দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলি। তার আগে আবারও বলে রাখছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত না হয়ে থাকলে ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথেও যুক্ত হয়ে যেও, যাতে তোমরা 2026 সালে যখন উচ্চ মাধ্যমিক দেবে তখন এই চ্যানেল থেকে অনেক উপকৃত হও। এরপরে দেখে নেব দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন কি আছে দেখে নাও। দ্বিতীয় অধ্যায়ের নাম, তো এই অধ্যায়ের প্রথমের প্রশ্ন, দ্য প্রিন্স গ্রন্থটির লেখক কে? উত্তর নিকালো মেকিয়াভেলি। 2 দাগে রাষ্ট্রের প্রধান উপাদান কি? উত্তর সার্বভৌমিকতা। 3 রাষ্ট্রের কোন উপাদানকে মস্তিষ্ক বলা হয়? উত্তর সরকারকে। 4 দাগে পৃথিবীতে এখন কোন রাষ্ট্রে জনসংখ্যা সব থেকে বেশি? উত্তর ভারত। 5 দাগে রাষ্ট্রের একটি আবশ্যিক উপাদানের নাম, রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর সার্বভৌমিকতা। এরপর 6 দাগে রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? উত্তর প্লেটো। 7 দাগে রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র এ কথাটি কে বলেছেন? উত্তর হয়ে যাবে কার্ল মার্কস।
8-এর দাগে বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি? উত্তর 28টি। এরপর 9-এর দাগে সার্বভৌমিকতা শব্দটির অর্থ কি? উত্তর রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃত্ব। 10-এর দাগে কাদের মতে রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র? উত্তর মার্ক্সবাদীদের মতে। 11-এর দাগে রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন? উত্তর গার্নার। 12-এর দাগে পোলিস কি? উত্তর গ্রিসের নগর রাষ্ট্র। এরপর দেখে নেব 13-এর দাগে রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর মেকিয়াভেলি। 14-এর দাগে সিভিটাস কি? উত্তর প্রাচীন রোমের নগর রাষ্ট্র। 15-এর দাগে রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন? উত্তর গার্নার। এরপরে 16-এর দাগে রাষ্ট্রের একটি প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর জনসমষ্টি। 17-এর দাগে সার্বভৌমিকতা কি বিভাজ্য? উত্তর হয়ে যাবে অবিভাজ্য। 18-এর দাগে রাষ্ট্রের কত ধরনের সার্বভৌমিকতা আছে ও কি কি? উত্তর 2 ধরনের, অভ্যন্তরীণ ও বাহ্যিক। এরপর দেখে নেব 19-এর দাগে জনগণের সার্বভৌমিকতার কথা কে বলেছেন? উত্তর রুশো। 20-এর দাগে সিকিম কি একটি রাষ্ট্র? উত্তর না, সিকিমের সার্বভৌমিকতা নেই। 21-এর দাগে সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা কে? উত্তর রুশো। 22-এর দাগে ইউএনইএসসিও এর পুরো কথাটি কি? উত্তর ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এরপরে 23-এর দাগে রুশো কোন মতবাদের প্রবক্তা? উত্তর সামাজিক চুক্তি মতবাদের। 24-এর দাগে রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য কি? উত্তর রাষ্ট্র হলো রাজনৈতিকভাবে সংগঠিত সত্তা, কিন্তু সরকার হলো রাজনৈতিকভাবে সংগঠিত সত্তার কর্ম রূপায়ণের মাধ্যম। 25-এর দাগে একজন ব্যক্তি কি একই সঙ্গে একাধিক সংঘের সদস্য হতে পারে? উত্তর হ্যাঁ। 26-এর দাগে সাধারণ ইচ্ছা কাকে বলে? উত্তর জনসাধারণের কল্যাণকামী ইচ্ছা। 27-এর দাগে বাংলাদেশ কি একটি সার্বভৌম রাষ্ট্র? উত্তর হ্যাঁ। 28-এর দাগে রাষ্ট্র ও অন্যান্য সংগঠনের মধ্যে যে কোনো একটি পার্থক্য উল্লেখ করো। উত্তর হয়ে যাবে একমাত্র দেশ ত্যাগ ছাড়া রাষ্ট্রের সদস্যপদ গ্রহণ বর্জনের বিষয়টি ব্যক্তির ইচ্ছাধীন নয়, কিন্তু অন্যান্য সংগঠনের সদস্যপদ গ্রহণ বর্জনের বিষয়টি ব্যক্তির ইচ্ছাধীন। এরপরে 29-এর দাগে পশ্চিমবঙ্গকে রাষ্ট্র বলা যায় না কেন? উত্তর পশ্চিমবঙ্গের সার্বভৌমিকতা, আন্তর্জাতিক স্বীকৃতি, স্থায়িত্ব প্রভৃতি একাধিক বৈশিষ্ট্য নেই। এরপরে 30-এর দাগে রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে পাপের প্রতীক কে বলেছেন? উত্তর টিটিটাসকে। রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে পাপের প্রতীক কে বলেছেন? উত্তর ট্রিটিসকে। এরপরে 32-এর দাগে জনগণের সার্বভৌমিকতার কথা প্রথম বলেছেন কে? উত্তর রুশো। এরপরে 33-এর দাগে জনগণের সার্বভৌমিকতার জনক হিসেবে পরিচিত কে? উত্তর রুশো। 34-এর দাগে সরকার বলতে কি বোঝায়? উত্তর সরকার হলো একটি নির্দিষ্ট কার্যনির্বাহ প্রতিনিধি, যার মাধ্যমে সরকারের সাধারণ নীতি নির্ধারণ হয়, সাধারণ কাজকর্ম নিয়ন্ত্রিত হয় এবং সাধারণ স্বার্থ রক্ষিত হয়। 35-এর দাগে পাশবিক বল নয়, সম্মতি রাষ্ট্রের ভিত্তি বলেছেন কে? উত্তর টি.এইচ. গ্রিন। 36-এর দাগে রাষ্ট্রের প্রাণ কাকে বলে? উত্তর সার্বভৌমিকতাকে। 37-এর দাগে রাষ্ট্র মানব সমাজের বিরামহীন ক্রম বিকাশের ফল কে বলেছেন? উত্তর বার্জেস। 38-এর দাগে দুনিয়ার মজদুর এক হও উক্তিটি করেছেন কে? উত্তর কার্ল মার্কস। 39-এর দাগে আই এম স্টেট উক্তিটি কোন ফরাসি সম্রাটের? উত্তর চতুর্দশ লুইয়ের। 40-এর দাগে এরিস্টটলের মতে রাষ্ট্রের সংজ্ঞা কি? উত্তর স্বাবলম্বী ও পরিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি। 41-এর দাগে কে সর্বপ্রথম আধুনিক অর্থে রাষ্ট্র কথাটি ব্যবহার করেছেন? উত্তর হয়ে যাবে মেকিয়াভেলি। 32-এর দাগে কোন গ্রন্থে মেকিয়াভেলি সর্বপ্রথম রাষ্ট্র কথাটি ব্যবহার করেছেন? উত্তর দ্য প্রিন্স। 43-এর দাগে রাষ্ট্র হলো মানবজাতির সেই সংবদ্ধ অংশ যা ঐক্যবদ্ধভাবে সংগঠিত, এই অভিমত ব্যক্ত করেছেন কে? উত্তর বার্জেস। 44-এর দাগে ব্যবহারের ক্ষেত্রে সরকারি রাষ্ট্র বলেছেন কে? উত্তর অধ্যাপক লেস্কি। এরপর হয়ে যায় 45-এর দাগে গার্নার রাষ্ট্রের কয়টি সংজ্ঞা দিয়েছেন? উত্তর 4টি। 46-এর দাগে দ্য স্টেট অব রেভুলেশন গ্রন্থটির লেখক কে? উত্তর লেনিন। বারবার বলছি প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তাই তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হওনি যারা, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে। অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথেও যুক্ত হয়ে যাও। যদি তোমরা চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো তাহলে 2026 সালে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তখনও তোমরা এই চ্যানেল থেকে অনেক উপকার পেতে চলেছ। এরপর 47-এর দাগে রাষ্ট্রের সার্বভৌমিকতা প্রথম প্রবক্তাকে? উত্তর বোদা। 48-এর দাগে সর্বাধিক আয়তন বিশিষ্ট রাষ্ট্রের নাম কি? উত্তর রাশিয়া। 49-এর দাগে পৃথিবীর সর্বাপেক্ষা ক্ষুদ্র আয়তন রাষ্ট্রের নাম কি? উত্তর ভ্যাটিকান সিটি। 50-এর দাগে ইউএনও এর পুরো কথাটি কি? উত্তর হয়ে যাবে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। এরপরে দেখে নেব তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলি, কিন্তু তার আগে জানিয়ে রাখতে চাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বারবার বলছি। এরপরে তৃতীয় অধ্যায়ের নাম নাগরিকতা। তো এই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও।
ভারতের পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যায় কত বছর বয়সে? উত্তর 18 বছর বয়সে। 2 নম্বরে ভারতে কি ধরনের নাগরিকত্ব বিদ্যমান? উত্তর 1 নাগরিকত্ব। 3 বিদেশিরা কোন অধিকারটি ভোগ করে না? উত্তর রাজনৈতিক অধিকার। 4 ভারতের সংবিধানের কত নম্বর ধারাসমূহে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে? উত্তর 5 থেকে 11 নম্বর ধারায়। 5-এর দাগে ভারতের নাগরিকতা বিলুপ্তির একটি কারণ কি? উত্তর বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ ও বিদেশি রাষ্ট্রের সরকারি চাকরি গ্রহণ। 6-এর দাগে ভারতের নাগরিকতা অর্জনের একটি পদ্ধতি উল্লেখ করো। উত্তর জন্মসূত্রে নাগরিকতা অর্জন। এরপর 7-এর দাগে কোন নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারেন কিরূপ নাগরিক হলে? কোন নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারেন কিরূপ নাগরিক হলে? উত্তর জন্মসূত্রে। এরপর 8-এর দাগে ভোটদানের অধিকার আছে কেবলমাত্র কাদের? উত্তর কেবলমাত্র নাগরিকদের। এরপর 9-এর দাগে দ্বৈত নাগরিকতা বলতে কি বোঝায়? উত্তর রক্তের সম্পর্ক নীতি ও জন্মস্থান নীতি অনুসারে একই সঙ্গে দুটি ভিন্ন দেশে নাগরিকতা অর্জন করা। এরপর 10-এর দাগে রাজনৈতিক অধিকার ভোগ করে কেবলমাত্র কে? উত্তর হয়ে যাবে নাগরিক। এরপরে বন্ধুরা তোমাদের বলছি, প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের সামনে যদি পড়ে পড়ে শোনাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাই ভিডিওটা যাতে বেশি বড় না হয়, ভিডিওটা বড় হলে তোমরা অনেকেই সেটাও দেখতে চাইবে না। তাই আমি প্রশ্নগুলি পিডিএফ ফাইলটি একটু ধীরে ধীরে উপরে স্ক্রল করব। তোমরা সেখান থেকে প্রত্যেকটা প্রশ্ন খাতায় সুন্দরভাবে নোট করে পড়ে ফেলো। তোমাদের কালকে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা ভালো হতে বাধ্য। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, আমি ধীরে ধীরে পিডিএফ ফাইলটি উপরে স্ক্রল করছি। তোমরা সেখান থেকে সুন্দরভাবে প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে নেবে পারলে। এখনো একদিন সময় আছে, আর একদিনে 200টা প্রশ্ন পড়ে ফেলা কিন্তু খুব কঠিন বিষয় নয়। তোমরা চাইলেই পড়তে পারবে। ভিডিওটা আমি আজকে কিছুক্ষণ আগে কিন্তু আপলোড করে দিচ্ছি, অনেক সময় থাকবে তোমাদের কাছে। প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে পড়ে নাও, তোমাদের কালকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা ভালো হতে বাধ্য। আর প্রত্যেকটা প্রশ্ন পড়ে পড়ে শোনালাম না বন্ধুরা, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তাই তোমরা এখান থেকে সুন্দরভাবে খাতায় নোট করে পড়ে নেবে। এরপরে দেখে নেব চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের নাম সংবিধান, সংজ্ঞা ও শ্রেণী বিভাগ। এখান থেকে যে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় আসার মতো, তাই কোনোভাবে প্রশ্নগুলো বাদ দেবে না। বারবার বলছি, অনেকেরই অসুবিধা হবে এরকম ভাবে আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। ভিডিওটা অনেক বড় হয়ে যেত, কেননা 200টারও বেশি প্রশ্ন আছে, আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পড়ে পড়ে সেজন্যই বলা সম্ভব নয়। আর বারবার বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পঞ্চম অধ্যায়ের নাম সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন। এখান থেকে যে যে প্রশ্নগুলো পড়বে দেখতে পাচ্ছ। আমি কিন্তু পিডিএফ ফাইলটি ধীরে ধীরে উপরে স্ক্রল করছি, তোমরা সেখান থেকে সুন্দরভাবে খাতায় নোট করে নাও আর পড়ে ফেলো। কালকের পরীক্ষায় 40টার মধ্যে 40টা প্রশ্নই আমার মনে হয় তোমরা এই প্রশ্নগুলোর মধ্যে কমন পাবে। তোমরা এই ভিডিওগুলো দেখো না শুধুমাত্র একটা প্রশ্নপত্র সলভ করে গিয়ে ভাবো যে ওই প্রশ্নগুলো থেকে কমন পাবে, এমন কিন্তু আমি প্রতিবারই বলি যে এমন কিছুতেই হবে না। যারা আজকের ভিডিওটা দেখছো প্রত্যেকটা প্রশ্ন পড়ে রাখো এখানকার, কালকের পরীক্ষা তোমাদের ভালো হতে বাধ্য এই প্রশ্নগুলো যদি পড়া থাকে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে এরপরে ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখতে পাচ্ছ আমি ধীরে ধীরে উপরে স্ক্রল করছি পিডিএফ ফাইলটা, যাতে তোমাদের ভিডিওটা বেশি বড় না হয়ে যায়। তবুও কিন্তু প্রায় 18-19 মিনিটের কাছাকাছি ভিডিওটা হয়ে গেছে। তাই প্রত্যেকটা প্রশ্ন পড়ে যদি তোমাদের শোনাতাম তাহলে ভিডিওটা আরো অনেক বড় হয়ে যেত। তো বন্ধুরা, আশা রাখি ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়েছো। ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হওনি, তারা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক পেয়ে যাবে। অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যাও। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত।